বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের 4টি অংশ। একটি হলো ভাষা চিন্তা, বাংলা উচ্চারণ, বাংলা বানান এবং ভাষার প্রয়োগ। এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো এবং মাঝখানে আরেকটি অংশ থাকবে, সেটি হলো শব্দের গল্প। তাহলে মূল অনুষ্ঠানে যাওয়া যাক। ভাষা চিন্তা অংশে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ। আপনার কাছে জানতে চাইব, এই যে বাংলা ভাষা, তার তো বহু রকম রূপ যদি আমরা আঞ্চলিক রূপগুলোকে বিবেচনায় নেই, কিন্তু এর যে একটি প্রমিত রূপ, সেটির ভবিষ্যৎ আসলে কি? মানে সহজ কথায় বাংলা ভাষার ভবিষ্যৎ কি আপনার দৃষ্টিতে? বাংলা ভাষা আমরা নিকট অতীতকে দেখি। নিকট অতীত বলতে কয়েকশো বছর, মানে নিকট অতীত যেহেতু ভাষার একটা দীর্ঘ ইতিহাস, ফলে সেই ইতিহাসের কাছে এই কয়েকশো বছরও অল্প সময়। দেখুন, বাংলা ভাষার শক্তিটা একটা মানে দারুণ শক্তি। এই বাংলা ভাষা দেখুন, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে এখানে শাসন কার্য শুরু করা হয়েছে, সেই শাসন কার্যের সময় বাংলা ভাষাকে বাতিল করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা শাসক আমলেও আমরা দেখতে পাবো যে বাংলা ভাষা ছিল একটু অবজ্ঞার হয়েছিল। তো ধর্মীয় নামে বাংলা ভাষাটাকে উপেক্ষা করা হয়েছে, কিন্তু গণমানুষের মুখের ভিতর দিয়ে সে ভাষা টিকে গেছে। সাধু ভাষাকে শাস্ত্রীয় ভাষায় রূপ দিয়ে সেটাকে এস্টাবলিশ করবার, মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু হয়নি। শেষ পর্যন্ত সাধারণ মানুষের সেই মুখের কথাই টিকে গেছে। তারপর দেখুন যে আমরা উচ্চারণ রীতি আর লেখ্য রীতি, আমরা লেখার ক্ষেত্রে আমরা সংস্কৃতকে নিয়েছি, আবার বলার ক্ষেত্রে আমরা প্রাকৃতকে নিয়েছি। ফলে কি হয়েছে যে এখানে একটা বাধা তৈরি হয়েছে, ভাষাটাকে জটিল করা হয়েছে। আমি পদ্মা লিখছি একরকম করে, পদ্মা উচ্চারণ করছে আর একরকম করে। তো এটারও নানান বাস্তবতার ভিতর দিয়ে এসেছে, কিন্তু বাংলা ভাষা কিন্তু দমে যায়নি। তারপর যদি আমরা দেখি যে একসময় ফার্সি ভাষাও চললো রাজভাষা হিসেবে, হ্যাঁ, তারপরও কিন্তু বাংলা ভাষা কিন্তু টিকে থাকছে। তারপর ইংরেজরা শাসন করেছে। ইংরেজরা শাসন করতে এসে আমরা তো তাদের চলা বলা, চুল কাটা, নড়াচড়া সব কিছুকে আমরা একটা আদর্শ হিসেবে নিয়েছিলাম। তাদের ভাষাটাকে আমরা একটা অভিজাতদের ভাষা জ্ঞান করেছি। আমরা বাংলা ভাষাকে দূরে ঠেলে দেওয়ারই চেষ্টা করেছি, কিন্তু বাংলা ভাষা কিন্তু এখনো সমহিমায় আছে। এবং এটা বিষয়কর যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঔপনিবেশিক শাসনের কারণে ভাষার এক ধরনের আগ্রাসন বা আধিপত্য তৈরি হয়েছে এবং স্থানীয় ভাষা বিলুপ্ত হয়েছে। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম। বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার একটা বড় কারণও আছে। প্রচুর মানুষের ভাষা, তো আবার তারা যে ভাষাটাকে ফেরি করে এনেছে, সেই ভাষাটা তো আবার মানুষের কাছে পৌঁছে দিতে হলে তারও তো একটা কাঠামো থাকা চাই। আমরা তো বলে থাকি যে ব্রিটিশরা যা হোক এখানে শোষণই করেছে, উপনিবেশ গড়ে তুলেছে, নানান ঘটনা আছে। কিন্তু যখন আমরা দেখি যে ছাপাখানা তৈরি হচ্ছে, বাংলার চর্চাটা আরও জোরে সোরে হচ্ছে, ফলে সেটা কিন্তু বাংলা ভাষাকে টিকিয়ে থাকার একটা খুঁটিতে পরিণত হয়েছে। এবং এই যে এখন ভাষার যে আগ্রাসন, সাম্রাজ্যবাদী চরিত্র, আমরা বলতে চাই যে যদি এই ভাষাটাকে টিকিয়ে রাখতে হয়, যদি আমি মনে করি যে এটা টিকে থাকবে, এটা মনে করা ভুল হবে। আমরা কিন্তু এখন আমাদের ভাষায় মান বাংলাতেও অনেক টোন, অনেক শব্দ নানানভাবে কিন্তু নেওয়া হয়েছে। আবার জিগায়, আমরা একসময় মনে করতাম আবার জিগায়, এই কথাটা কি একটা ভালো হলো, একটা ভালো মানুষ কি বলবে এটা? কিন্তু আবার জিগায় কথাটা কিন্তু এখন আর ওইসবের মধ্যে নেই। ভাষার অনেক শৃঙ্খলাকে ভেঙে ভাষার তাই চরিত্র, সে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন ওই এগিয়ে যাওয়ার চরিত্রটাকে ধারণ করে আমাদের একটা সচেতন লক্ষ্য থাকা দরকার যে আমরা ভাষাটাকে কি করে টিকিয়ে রাখবো। প্রযুক্তির পৃথিবী, যদি এই প্রযুক্তির পৃথিবীতে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই প্রযুক্তিকেও আমাদের অনুকূলে ব্যবহার করতে হবে। আমরা মোবাইলের বাংলা করেছে মুঠোফোন, এরকম করে হয়তো অনেক বাংলা বলা সম্ভব। আমি ছোট্ট একটা কথা এখানে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বাংলা ভাষায় তো বিজ্ঞান চর্চা অনায়াসে হতে পারে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হওয়া মানে আর কোথাও কোনো এর প্রতিবন্ধকতা থাকার কোনো সুযোগ নেই। আমি যখন ছোট ছিলাম তখন একটা অহরহ বলে একটা পত্রিকা প্রকাশিত হতো। সেই পত্রিকায় আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন লিখতেন, বিজ্ঞানের পরিভাষা লিখতেন, বিজ্ঞান লিখতেন নানান পরিভাষায়। ওই সময় সম্ভবত আজকের কাগজটাও প্রকাশিত হতো। তো সেখানে লেখা থাকতো, আমি একবার দেখলাম আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন মারা গেলেন, তারপর ডক্টর হারুনুর রশিদ লিখতে শুরু করলেন। আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিনের পরিভাষাটা যত সহজে বাংলার মতো করে পড়তাম, দেখলাম যে হারুনুর রশিদের পরিভাষাটা কিন্তু সেরকম হয় নাই। ফলে আমাদের পরিকল্পিতভাবে পরিভাষা তৈরি করে
বিজ্ঞান চর্চা থেকে শুরু করে সব কিছুর চর্চাটাও যেমন বৃহৎ পরিসরে নিতে হবে, প্রযুক্তিকে আমাদের অনুকূল ভাবে তৈরি করতে হবে যাতে করে আমাদের ভাষাটা টিকে মানে থাকে। জ্ঞান চর্চার সাথে বাংলা ভাষাকে যুক্ত করতে হবে, বিশেষ করে উচ্চতর জ্ঞান চর্চার সঙ্গে। কিন্তু একই সঙ্গে যদি বলি যে অর্থনীতিও একটা সম্পর্কিত যে ভাষার আসলে টিকে থাকার সাথে, সেটাকে কি বলবেন? হ্যাঁ, একটা অর্থনীতির সম্পর্ক আছে, কারণ সব কিছুর সঙ্গে অর্থনীতির সম্পর্ক আছে। এখন ধরুন তার মধ্যে এবারে যুক্ত হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। আমাদের কিন্তু এই ধরুন আমাদের ধর্মীয় বাস্তবতা, আমাদের রাজনৈতিক বাস্তবতা, আমাদের অর্থনৈতিক বাস্তবতা সব কিছুর সঙ্গে ভাষার একটা গভীর সম্পর্ক আছে। কারণ নিম্নবর্গীয় বলে একটা দূরে ঠেলে দেওয়া, এই বিদেশে যাওয়ার প্রবণতার ভিতর দিয়ে সেটাকে আরেক যাত্রায় নেওয়া। আমরা তো অনেক উচ্চশিক্ষিতকে বলতে শুনি যে আমি বাংলায় না একটা আবেদনও লিখতে পারি না। মানে এই কথা বলাটা কতখানি নির্লজ্জপনা, আমি তো বানানের বাংলা কিছুই বুঝি না, এ কথা বলাটা যে কতটা অজ্ঞতা এবং অনুচিত, অন্যায়ও বটে, এইটা কিন্তু আমরা খেয়াল করি না। অনায়াসে তারা নিজেদেরকে অনেক বড় বড় পণ্ডিত এবং জ্ঞানী মনে করেন, বড় বড় সার্টিফিকেটধারী মনে করেন, কিন্তু এই সব কিছু থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক বিপরীত চিত্রও আছে আসলে, যে ভাষা প্রেম আছে কিন্তু ভাষার সেই প্রয়োগটাও আসলে আমরা দেখি না। হ্যাঁ, সেটাও আছে, সেটাও আছে। আমরাও মনে করি যে বাংলা ভাষাকে যদি আমরা ভবিষ্যতের জন্য আরো বহুদূর এগিয়ে নিতে চাই, তবে আমাদের সাহিত্য রয়েছে, আমাদের প্রাত্যহিক জীবনের চর্চায়, আমাদের প্রশাসনিক কাজে, আমাদের জ্ঞান চর্চার কাজে যখন আমরা বাংলা ভাষাকে আরো ব্যবহার করতে পারবো, এই ভাষা আরো সমৃদ্ধ হবে এবং পৃথিবীতে বাংলা ভাষা তার শক্তি নিয়ে বিরাজ করবে। বাংলা উচ্চারণ পর্বে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন আবৃত্তি প্রশিক্ষক এবং আবৃত্তি শিল্পী রূপশ্রী চক্রবর্তী। আপনার কাছে জানতে চাইব যে বাংলা যে ব্যঞ্জন ধ্বনি, এর মধ্যে কিছু ধ্বনিকে আমরা ব্যাকরণে বলে থাকি স্পর্শ ধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে কিছু ভুল হয়ে থাকে বা কিছু সতর্কতা দরকার হয়, ফলে কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখব? প্রথমেই উচ্চারণ স্থান আমাদেরকে জানতে হবে। স্পর্শধ্বনি উচ্চারিত হয় বাক প্রত্যঙ্গের স্পর্শের মধ্য দিয়ে। তাকে অনেক সময় থামা ধ্বনিও বলা হয়, অনেক সময় বলা হয় বাধাজাত ধ্বনি, কারণ বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আমরা তাকে স্পর্শধ্বনি হিসেবেই বলতে ভালোবাসি এবং বাংলা ভাষায় তাকে স্পর্শধ্বনি বলা হয়। স্পর্শধ্বনি আমরা বলি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গের যে 25টি ধ্বনি রয়েছে, সে 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি আমি বলা এই হয়। প্রসঙ্গে একটু দর্শকদের জানিয়ে রাখি যে এই বর্গ বলতে অনেকের একটু ভুল ধারণা আছে। এই বর্গ বলতে আসলে বোঝানো হয় দল বা গুচ্ছ, অর্থাৎ কয়ের দল বা কয়ের গুচ্ছ, যেখানে 5টা ধ্বনি আছে। আমি কেন বললাম যে প্রথম 4টি ধ্বনিকে আমরা আজকে নিচ্ছি, কারণ আমাদের পঞ্চম যে ধ্বনিটি রয়েছে সেটি নাসিক্য। নাসিক্য ধ্বনিটিও আমাদের স্পর্শধ্বনির মধ্যে, তবে আজকে আমরা বিশেষভাবে স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে তার প্রতিটি বর্গের প্রথম 4টিকেই নিয়ে আমরা কথা বলছি। প্রথমে আসি ক বর্গ। ক, খ, গ, ঘ। এখানে উল্লেখ্য যে আমাদের প্রথম এবং তৃতীয় যে ধ্বনিটি রয়েছে তা কিন্তু অল্প প্রাণ ধ্বনি, এবং দ্বিতীয় এবং চতুর্থতে যে ধ্বনিগুলো আমরা পাই সেটি কিন্তু মহাপ্রাণ ধ্বনি। আমি যখন ক উচ্চারণ করছি, খেয়াল করে দেখুন কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু জিহ্বামূল স্পর্শ করে যাচ্ছে, জিহ্বামূল চাপ খাচ্ছে, মানে জিহ্বামূলে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। সেটা ক বর্গের প্রতিটি ধ্বনির জন্য। ক, খ, গ, ঘ, এই জায়গাটা আমরা দেখতে পাই। তাকে আমরা কণ্ঠমূলীয় ধ্বনি বলতেই পারি। তারপরে আসি চ বর্গে। চ বর্গের যে ধ্বনিগুলো রয়েছে চ, ছ, জ, ছ, উচ্চারণের ক্ষেত্রে তালুতে স্পর্শ করে আমাদের জিহ্বার যে মাঝখানটা, তার ঠিক সামনের যে অংশটি, আবার জিহ্বার যে একদম সামনের অংশ তার পেছনের অংশটি, আমরা তাকে বলি তালব্য ধ্বনি, চ, ছ, জ, ছ। তারপরে আসি ট বর্গে। ট, ঠ, ড, ঢ। মজার ব্যাপার হলো এই বর্গ নিয়ে একটি মতভেদ রয়েছে। সংস্কৃত ধ্বনির একটি প্রভাব তো রয়েছে আমাদের বাংলা ধ্বনিগুলোতে। ট আমি যখন উচ্চারণ করছি
মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, বা আমরা জানি মূর্ধা থেকে উচ্চারিত হয়। কিন্তু ভাষাবিজ্ঞানীরা দেখেছেন যে আমরা যখন স্বাভাবিক কথা বলি, আমাদের দৈনন্দিন আলাপচারিতায়, আমরা কিন্তু ট বর্গের ধ্বনিগুলো মূর্ধা থেকে উচ্চারণ করি না, উচ্চারিত হচ্ছে আমাদের দন্তমূল থেকে। ট বলছি কিন্তু টাকা বলছি। টাকা খুব সহজে আমরা বলি না। খুব সচেতন যারা, তারা হয়তোবা মূর্ধা থেকে উচ্চারণ করেন, তবে দন্তমূল থেকে উচ্চারিত হয় বেশি। টাকা, টিয়া, টিপ, টায়রা, এ ধরনের শব্দ। তাই তাকে আমরা মূর্ধা থেকে উচ্চারিত ধ্বনি যেমন বলতে পারি, ঠিক তেমনি দন্তমূলীয় ধ্বনি বলতে পারি। তারপরে আসি আমরা আমাদের দাঁত থেকে উচ্চারিত হয়, মানে দন্ত যেগুলো ত স্পর্শ বর্গ। করে, হ্যাঁ, দন্তকে স্পর্শ করে ত বর্গের যে ধ্বনিগুলো, ত, থ, দ, ধ, স্পষ্টতা আমরা দেখি। আরো স্পর্শধ্বনি স্পষ্টভাবে যদি উচ্চারিত হয় কোথাও, সেটি হচ্ছে প বর্গে। প বর্গে যাওয়ার আগে আমি একটু জানতে চাইবো যে ত এবং ট সাধারণভাবে যে আমরা বলে থাকি যে আমরা সব রকম ধ্বনি উচ্চারণ করতে পারি, আবার দেখা যায় যে ইংরেজ বা একজন জাপানি, আপনি তার ক্ষেত্রে ঠিক বিপরীত একটা দ্বন্দ্ব তৈরি একদম, হয়। আপনি খুব চমৎকার একটি কথা বললেন। ধরুন একজন বিদেশি কেউ একটি শিশুকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, শিশুটি বলছে টিয়া, ওর নাম হয়তো বা টিয়া ছিল। তো আমাদের আসলে ট এবং ত এর মধ্যে উচ্চারণের সময় ভুল হয়ে থাকে, এবং বিদেশিরা এবং শিশুরা যারা এখনো বিদেশিদের মধ্যে যারা বাংলা ভাষার সঠিক উচ্চারণ জানেন না, তাদের ক্ষেত্রে হয়। আমাদের শিশুরা যাদের বাকযন্ত্র এখনো তৈরি হয়নি প্রমিত উচ্চারণের ক্ষেত্রে বা সঠিকভাবে বর্ণ উচ্চারণে, তারা এই ধরনের ভুলটি করে থাকেন। তকে ট বলছেন, টকে ত বলে আমাদের শিশুরা অনেক সময়। প বর্গ হচ্ছে সবচাইতে স্পষ্ট স্পর্শধ্বনি, কারণ আমরা দেখতে পাই আমাদের ওষ্ঠ এবং অধর দুটো যখন একসঙ্গে মিলিত হয় এবং তারপরে উচ্চারিত হয় প, ফ, ব, ভ। আপনার সূত্র দিয়েই, এই অনুষ্ঠানের সূত্র দিয়েই আমি দর্শকদেরকে একটি কথা জানাতে চাই। অধিকাংশ মানুষ আমাদের দেশে ফুল উচ্চারণ করেন ভুলভাবে। ফুল, ফল, আসলে হবে ফুল, ফল, ফসল, কারণ এগুলো ওষ্ঠ থেকে উচ্চারিত হয়, ওষ্ঠধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী। তো এই উচ্চারণ স্থানের দিকে আমরা যদি একটু লক্ষ্য রাখি, আমাদের অনেক উচ্চারণই সহজ হয়ে যায়, শুদ্ধ হয়, প্রমিত হয়। এবং আমাদের যে স্পর্শ ধ্বনিগুলোর মধ্যে প্রত্যেকটা বর্গের যে প্রথম চারটি ধ্বনি আমরা খেয়াল করলাম যে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী আলাদা, এবং যদি আমরা একটু উচ্চারণে সতর্ক থাকি তাহলে আমাদের উচ্চারণ আরও পরিশুদ্ধ হতে পারে। একই সঙ্গে একটি ব্যাপার যোগ করে রাখি যে আমাদের যে উচ্চারণ স্থান অনুযায়ী যে ধ্বনিগুলো যেভাবে সাজানো আছে, সেটি বাকযন্ত্রের ভিতর থেকে বাইরের দিকে সাজানো। আবার যখন ভাষাবিজ্ঞানে এই ধ্বনিগুলো নিয়ে আলোচনা করা হয়, তখন ওষ্ঠধ্বনি দিয়ে তার বর্ণসজ্জা শুরু হয় এবং পর্যায়ক্রমে শেষে কণ্ঠধ্বনিগুলো সাজানো থাকে। শব্দের গল্প অংশে আজকে আমরা কথা বলবো ভনিতা করা এই শব্দটি নিয়ে। ভনিতা করা অনেক ক্ষেত্রে বিরক্তির কারণ হয়। মূল কথায় যাওয়ার আগে অপ্রাসঙ্গিক কথাকে আমরা বলে থাকি ভনিতা করা। মধ্যযুগের কাব্যে দেখা যায় কবি তার মূল কাহিনী বর্ণনা করার আগে নিজের পরিচয় দিতেন। এই আত্মপরিচয়ের অংশকে বলা হতো ভনিতা। ভনিতাংশ দীর্ঘ হলে মূল কাহিনী শুরু করতেও দেরি হতো এবং এক্ষেত্রে শ্রোতার একটি বিরক্তির কারণও তৈরি হতো। একইভাবে কোনো ঘটনা বা কথা বলার আগে বক্তা যখন দীর্ঘ ভূমিকা করেন, সেটি শ্রোতার জন্য কৌতূহলের কারণও হয়, বিরক্তির কারণও হয়। তখন আমরা বলি যে ভনিতা না করে আসল কথাটি বলো। বানান অংশে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ মাওলা। আপনার কাছে জানতে চাইব যে যখন আমরা শিক্ষার্থীদের পড়াই, তারা পড়ে শোনে কিন্তু লেখার ক্ষেত্রে ভুল করে, এমনকি সাধারণ যারা ব্যবহারকারী তারাও অনেক নাম লিখতে ভুল করে, বিশেষ করে বিশিষ্ট লেখকের নাম বা সাহিত্যিকের নাম লিখতে ভুল করে। এমন কিছু উদাহরণ আপনার কাছে জানতে চাইব যেসব ভুলগুলো আমরা একটু বেশি দেখতে পাই। আমাদের এখানে আমরা শিক্ষার্থী এবং যারা
মূলত এখানে লেখালেখি করেন, কিংবা সাধারণ মানুষও অনেক সময় দেখা যায় যে শিক্ষিত মানুষ কিন্তু তারা লেখকের নাম ভুল করেন। লেখকের নাম কখনো ভুল করা যাবে না। লেখক যেভাবে তার নামের বানানটি লিখেছেন এবং মুদ্রিত হয়েছে সেভাবে কিন্তু ওই লেখকের বানানটি থাকা উচিত। যেমন আমি বেশ কয়েকটি উদাহরণ দিতে পারি। আমরা কোথায় কোথায় ভুল করে থাকি, সাধারণ মানুষ কিভাবে ভুল করে এবং কোথায় ভুল করে। মাইকেল মধুসূদন দত্ত, মধুসূদন বানানে প্রথমে হ্রস্ব উকার, তারপরে দীর্ঘ উকার। মানে মধু বানানে হ্রস্ব উকার হ্যাঁ, আছে। মধু মধু সাধারণত বাংলা উচ্চারণে হ্রস্বউর পরে দীর্ঘ উ আসে। তো আমরা দেখি যে অনেকেই দুটোতে হ্রস্বকার দিচ্ছে, অথবা কেউ কেউ দেখা যাচ্ছে মধুতে দীর্ঘ উ দিচ্ছে আর দন্তার সতে দেখা যাচ্ছে হ্রস্ব উ দিচ্ছে। এইভাবে ভুল করে আসছেন। সাধারণত এসব ক্ষেত্রে খুব সচেতন থাকা উচিত। আরেকটা জিনিস, দত্তের মধ্যে তো উপরে মাত্রাও ব্যবহার করে না কেউ। অনেকে এটাকে ও ব্যবহার করেন, কিন্তু এখানে তয়ে ত, অর্থাৎ দত্ত মাত্রা না দিলে সেটা ও হয়ে যাবে। মাত্রা না দিলে, মাত্রা ব্যবহার না করলে সেটি মধুসূদন দ হয়ে যাবে। এই মারাত্মক ভুলটি আমাদের এখানে অনেকেই করে থাকেন। তারপরে ধরুন যে আমাদের এখানে দীনবন্ধু মিত্র, উনি লিখেছেন দ দীর্ঘিকার দিয়ে দীনবন্ধু, এবং বন্ধু শব্দটিও লেখা যাচ্ছে যে সেখানে বয়ে ধ যুক্ত এবং হ্রস্বকার আছে, নয়ের সাথে ধ বন্ধু বানানে। দন্তান্ন ধ এবং হ্রস্বকার। দীনবন্ধু শব্দটির মধ্যে আমি এই জন্য বলি যে বাংলা বানান শ্রুতি নির্ভর নয়, স্মৃতি নির্ভর। এই কারণে আমি সবসময় বলবো যে যারা দেখেছেন, সবাই দেখেই পড়েন, কিন্তু তারপরে লিখতে গিয়ে এই বানানগুলো ভুল করেন। তারপরে জীবনানন্দ দাশ, এই জীবনানন্দ দাশ লিখতে গিয়েও দেখা যাচ্ছে জীবনানন্দ দাশ তিনি নিজে লিখতেন দ আকার তালবস্য, কিন্তু অনেকে এটাকে দন্তস্ব লিখেন, ফলত এটা মারাত্মক একটি ভুল। জীবনানন্দ দাশের মতো একজন জনপ্রিয় কবির নাম যদি ভুল হয় তাহলে কিছুই থাকে না। আমরা যখন দেখি যে বঙ্কিমচন্দ্র, সেখানেও অনুসার হ্যাঁ, দিয়ে আমরা লিখতে বঙ্কিমচন্দ্র, দেখি। আপনি ঠিকই বলেছেন। বঙ্কিমচন্দ্র শব্দটি লিখতে গিয়ে অনেকে উয়োর পরিবর্তে লিখেন অনুস্বার দিয়ে। এখানে উয়ো ক সংযুক্ত হবে, অর্থাৎ অনুস্বার হবে না। এবং বাংলা একাডেমির একটি বিধিও তো আছে এরকম যে ক খ গ ঘ এই বর্গের আগে উম যুক্ত হয়, উয়ো যুক্ত হয়। কিন্তু বঙ্কিমচন্দ্রের এই বানানটির মধ্যেও দেখা যাচ্ছে অনেকে অনুস্বার দিয়ে শব্দটি লিখছেন, এটা অত্যন্ত ভুল। এবং এভাবে যদি বানান বিকৃত হতে থাকে লেখকদের, তাহলে আমাদের লেখকদের আর অস্তিত্ব ঠিকই থাকে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেমন জসিমউদ্দিন বানানের ক্ষেত্রে তিনি দুটোই দীর্ঘ ই ব্যবহার করেছেন, অর্থাৎ জ তারপরে দন্তাস্ব দীর্ঘিকার, তারপরে দয়ে হ্রস্বউর পরে দয়ে ধ, দয়ের নিচে তিনি হসন্ত দিয়ে লিখেছেন। তিনি এটাকে যুক্ত করেন নাই, দুইটা দ আলাদা আছে, দুটা দ আলাদা, এবং একটার নিচে হসন্ত আছেন। আমাদের এখানে অধিকাংশ লোক জসিমউদ্দিনের বানানে ভুল করে থাকেন। এটাকে ধয়ে দ দিয়ে যে কোনো জসিমউদ্দিনের, বাড়ির পাশে জসিমউদ্দিন আর কবি জসিমউদ্দিন তো এক নয়। সুতরাং জসিমউদ্দিনের নাম আলাদা আছে এবং তার নামের বানানও আলাদা, এই একটি বিষয়। আরেকটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লিখতে গিয়ে অনেকে বয়ের পরে যে ওকার দন্তান্ন এবং দয়ের পরে জফলা আছে, এই জফলা অনেকেই দেন না দিয়ে ওকারটা দিয়ে দেন, অর্থাৎ বন্দ্যোপাধ্যায়। এবং এখানে যে জফলা আছে, জফলাটা অনেকে লক্ষ্য করে। এবং এটুকুর মধ্যে দুইটা জফলা থাকার কারণে এই দ্বিধাটা আসলে তৈরি হয়। এই কারণে ওখানে পাধ্যায়ের মধ্যে একটা জফলা আছে আর বন্দর মধ্যে একটা জফলা আছে। মালিক লিখতে গিয়েও তো ভুল করে, মানিক হবে নাকি মূর্ধন্য হবে? মূর্ধন্য হবে, সেটা নিয়েও অনেকে ভুল করেন। তো বন্দ্যোপাধ্যায় আমি অনেকাংশে দেখেছি যে অনেকে ভুল করেন। লেখকদের নাম যদি ভুল হয় তাহলে একজন লেখকের অস্তিত্ব অনেকাংশে ক্ষুণ্ণ হন, সম্মানও ক্ষুণ্ণ হন। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষার্থীদের খাতা দেখতে গিয়ে আমি এটি
প্রায়শ দেখেছি যে তারা এই জায়গায় ভুল করছেন। তারপরে ধরুন অদ্বৈত মল্লবর্মন, এটা লিখতে গিয়েও অনেকে আমরা দেখতে পাই যে ধয়ের সঙ্গে যে ভ আছে সেটাকে দয়ের সঙ্গে না দিয়ে তয়ের সঙ্গে দিয়ে, তখন উচ্চারণটি কি হবে? উচ্চারণটা এমন বিপর্যয় হবে যে নামের অর্থই পাল্টে যাবে, অর্থাৎ অদ্বৈত বর্মনের জায়গায় সেটা অদ্বৈত হয়ে যাবে। আরও অনেক লেখকের বানানেই আমরা এরকম দেখতে পাবো। তবে একই সঙ্গে আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে কোনো লেখকের নামের বানান তিনি যেভাবে স্বাক্ষর করতেন তার লেখা বইয়ে, তার জীবদ্দশায় সেইভাবে তার নাম প্রতিফলিত হয়নি। আরেকটি ব্যাপার হলো, বানানের ক্ষেত্রে দেখা যায় লেখকদের নামের বানানে যারা বিদেশি লেখক তাদের বানানে হয়তো একসময় দীর্ঘইকার ব্যবহার করা হতো বা অন্য কোনো বর্ণ ব্যবহার করা হতো, ধরা যাক উইলিয়াম কেরি, এবং পরবর্তী সময়ে তার জীবদ্দশায় যেভাবে ব্যবহার করা হতো বাংলায়, পরবর্তী সময়ে অন্যরকমভাবেও আমরা ব্যবহার করেছি। ভাষার প্রয়োগ অংশে আজকে আমরা কথা বলবো তারিখবাচক শব্দ নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্বাহী প্রধান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। যে বিষয়টি আমরা বলছিলাম যে বাংলাতে তারিখবাচক শব্দ আছে এবং সংখ্যাবাচক শব্দ রয়েছে, এ নিয়ে নানা রকম দ্বিধা তৈরি হয়। বিশেষ করে আমরা পহেলা বলবো কি না, নাকি এক বলবো, অর্থাৎ মাসের আগে পহেলা মার্চ নাকি 1 মার্চ, এবং নানা রকম বৈচিত্র্য রয়েছে এই সংখ্যা শব্দের মধ্যে। এগুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইব। না, ভাষার এই বিষয়গুলো হচ্ছে খুব সূক্ষ্ম বিষয়, কাজেই এখানে একটা বিতর্ক থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা যাতে বিভ্রান্ত না হই, বিতর্ক থাকুক, যারা সাধারণ পাঠক, যারা পড়ুয়া এবং যারা ব্যবহারকারী অংশীজন, তারা যাতে এটা ব্যবহার করতে গিয়ে বিভ্রান্তির মধ্যে না পড়ে। কারণ আমরা কথা বলতে বলতে ভাষাকে এমন একটা জটিল প্রক্রিয়া নিয়ে যাই, তখন আর ওই স্বাভাবিকতা থাকে না। এরকম পরিস্থিতি যাতে না তৈরি হয়। আপনি যেটা বলছেন যে তারিখবাচক শব্দ, বাংলা ভাষায় 4 প্রকার শব্দ বলা হয়: অঙ্কবাচক, পরিমাণবাচক, সংখ্যাবাচক, ক্রমবাচক। এর মধ্যে এই 4টা ভাগের মধ্যে একটা হচ্ছে এই তারিখবাচক শব্দ। তারিখবাচক পরিষ্কার, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে পয়লা বলবো না পহেলা বলবো না কি বলবো, দুইরা বলবো না দোসরা বলবো, এ ধরনের কিন্তু কিছু বিষয় আছে। এখানে পরিষ্কার একটা সূত্র আমি ধরিয়ে দিই, তাহলে যারা পাঠক আছেন তাদের জন্য হয়তোবা কাজে লাগতে পারে। যেমন 1 থেকে 4 পর্যন্ত যে আমাদের সংখ্যাটা, মানে তারিখবাচক যে শব্দ, সেই 1 থেকে 4 পর্যন্ত এসছে আসলে সংস্কৃত থেকে। এইটা একবারে সংস্কৃতে যেভাবে উচ্চারিত হয় ওভাবে বলতে হবে। যেমন যখন আমরা 1 দিয়ে লা লিখি, 1 লা তো বলা যাবে না, ওইটা মূলে আছে হলো পহেলা অথবা পয়লা। কাজে পহেলা বললেও রাইট, পয়লা বললেও রাইট। তারপরে 2 দিয়ে রাও যখন বলবেন, দোসরা, তেসরা, চৌঠা। এই যে 1 থেকে 4 পর্যন্ত যে তারিখবাচক শব্দ, সেখানে আপনি এভাবে উচ্চারণ করবেন, অর্থাৎ পহেলা বা পয়লা, মানে লেখার ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ হয়তো একলা থাকতে পারে, কিন্তু পড়তে হবে পহেলা, চৌঠা, জি, এভাবে আপনি উচ্চারণ করবেন। কিন্তু যখন আপনি তার পরবর্তীগুলো অর্থাৎ 5 থেকে 32 পর্যন্ত উচ্চারণ করবেন, তখন 2টো প্রক্রিয়া ঘটবে। একটা হচ্ছে 18 পর্যন্ত ই উচ্চারণ করবেন, মানে ওই যে সংখ্যাটা আসবে 5 থেকে, তার সাথে শুধু বলবেন ওই, তাহলে কিন্তু আপনার উচ্চারণ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। যেমন আপনি যদি 5 থেকে শুরু করেন, 5 হবে হচ্ছে 5ই, 6 হলে 6ই, 7 7ই, 8ই, 9ই, 10ই, 11ই, 12ই, 13ই, 14ই, 15ই, 16ই, 17ই, 18ই। এরপর থেকে যা আছে 32 পর্যন্ত বলেছি আমি, এই যে 18 থেকে 32 পর্যন্ত, সেইখানে আর ওই বললে হবে না, মানে 19 থেকে শুরু হবে। 19 থেকে শুরু হবে, 19 থেকে বলবেন আপনি সে, তাহলে 19-এ, 20-এ, 21-এ, 22-এ, 23-এ, 24-এ। আচ্ছা, এক্ষেত্রে লেখার ক্ষেত্রে একটা অনেকে বলে থাকেন যে 22-এর মধ্যেই তো স আছে, আবার বাড়তি আমরা সে দিব কিনা, এটা তো আমাদের ভাষারই চিহ্ন। না, আপনি যদি 22টাকে আপনি যদি একবারে কথায় লেখেন, তাহলে তার 2টো হয় না, একটাই সমস্যা হচ্ছে, তখন তার সমস্যা হচ্ছে না। যে কিন্তু আপনি যখন 22 দিয়ে সে দিচ্ছেন, তখন তো এটা লিখতে হবে, আপনি তো আর এ লিখছেন না, আর আপনি তো সংখ্যাটাকে ওইভাবে রূপান্তর করে লিখছেন না, কাজে ওখানে সেই লিখতে হবে।
তারপরে 25-এ, 26-এ, 27-এ, 28-এ, 29-এ, 30-এ, 31-এ, 32-এ। মজার ব্যাপার হচ্ছে 32-এর পরে আর কোনো তারিখবাচক সংখ্যা বাংলা ভাষায় নেই, কাজে আপনি এখানে মুক্ত। কিন্তু এক্ষেত্রেও আমরা যদি দেখি যে 36শে জুলাই একটি নতুন তারিখ তৈরি হয়েছে এই পরিক্রমা, ওইভাবে ওই সেক্ষেত্রে- প্রক্রিয়ার মধ্যেই বলা হয়, কিন্তু এই যে নির্দিষ্ট করে যে আমি ইটা বললাম, নিয়মটা বললাম যে 5 থেকে 18 পর্যন্ত ওই যুক্ত হবে সংখ্যার সাথে, এবং 19 থেকে 32 পর্যন্ত যুক্ত হবে সে, এই ধরনের নিয়ম আর প্রযোজ্য হবে না। তারপরে আমরা জোর করে যখন বলি একটা সংখ্যা প্রকাশ করতে চাই, তখন হয়তো এইভাবে বলি। তবে এটা একটা ভালো কথা বলেছেন যে এই যে বৈষম্যবিরোধী আন্দোলন এবং তার যে প্রেক্ষাপট, এটা বোঝাতে গিয়ে অগাস্ট মাসটাকে আমরা না বলতে চাই যখন, তখন হয়তো বলি 36শে জুলাই, 6টা ওখানে আমরা যোগ করি। আগস্টের 5 তারিখ সেটা। আগস্টের 5 তারিখটাকে আমরা বলছি 36শে জুলাই, এবং- ওই অর্থে অনেকেই ব্যবহার এবং করে। তারিখবাচক শব্দ যখন আমরা ব্যবহার করছি, তখন হয়তো আবেদনপত্রের উপরে হয়তো লিখি আমরা 1 মার্চ, তারপরে সালটা আমরা ব্যবহার করি, কিন্তু যখন লেখার ক্ষেত্রে আমরা একের সাথে লা যোগ করব, তখন পড়তে হবে পহেলা। এমনকি যখন 22-এ কথাই লিখছি, সমস্যা নাই, বয়াকার রস্যই তালবস্য একার 22-এ, কিন্তু 22-এর সাথে যখন সে দিচ্ছি, তখন এটা তারিখবাচক সংখ্যা শব্দের একটি চিহ্ন। ফলে কেউ কেউ মনে করে থাকেন 22-এর সাথে একটা এ দিতে হবে, এ নয়, সেই যোগ করতে হবে। এবং এই সতর্ক থাকলে আমাদের লেখার এবং পড়ার ক্ষেত্রে আরও পরিশুদ্ধ হবে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। বাংলা ভাষা অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য এবং আপনাদের আজকের পর্ব দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।